ঐকমত্য কমিশনের যে সুপারিশ বহুল প্রতীক্ষিত, আজকে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সেই সুপারিশগুলো প্রেস ব্রিফ করে জানিয়েছেন। আমাদের সামনে বেশ কিছু আলোচনা আছে, মূলত দুটি খসড়া সামনে রাখা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে আছেন সাজিদুল হক। সাজিদ, এই যে ঐকমত্য কমিশন একটা সুপারিশ আমাদের সামনে রাখলেন এবং সেইখানে জুলাই সনদের বিষয়ে একটা সন্নিবেশিত প্রস্তাব আমরা পাচ্ছি। এখন প্রশ্ন আসছে যে তাহলে এই আদেশের মধ্য দিয়ে কতগুলো পয়েন্ট আছে, আমরা আলোচনায় সেটাতে যাব, কিন্তু এই যে নোট অফ ডিসেন্ট সমৃদ্ধ একটা, এবং আমরা একটা একক প্রশ্নের মধ্য দিয়ে যাচ্ছি আসলে, তো এইটা আসলে নতুন সংকট তৈরি করবে কিনা? দেখুন, নোট অফ ডিসেন্ট নিয়ে বিএনপি শুরু থেকেই কিন্তু তার একটি অবস্থান জানিয়েছিল এবং বলেছিল যে নোট অফ ডিসেন্ট এই জুলাই জাতীয় সনদে থাকতে হবে। সে কোন কোন জায়গাতে তার আপত্তি আছে, কোথাতে নেই, এটা সে রাখতে চায়। তো এবং এটা বিএনপির, আমি যদি বলি, খুব জোরালো একটা দাবি ছিল। সেই দাবিটা আজকে আমরা যেটুকু পেয়েছি হাতে এখন পর্যন্ত, এবং আপনি জানেন যে এ দুটো কিন্তু আমরা যেই মানে প্রেস কনফারেন্স আজকে করেছেন ডক্টর আলী রিয়াজ, সেখানে দেওয়া হয়েছে, এবং তার পরবর্তীতে জুলাই জাতীয় সনদ, ঐক্যমত্য কমিশনের যেই সাংবাদিকরা যেখানে যোগাযোগটা করে, ওখানে আমরা এটা পেয়েছি। এই দুটো যে খসড়া, তাতে নোট অফ ডিসেন্ট নেই। একটা আশঙ্কা থেকেই যায় যে এটা নিয়ে আবার নতুন সংকট তৈরি হবে কিনা। আমার ব্যক্তিগত ধারণা যে বিএনপি এটা নিয়ে লড়বে। আচ্ছা, আমি এই জায়গাটাতে একটা পয়েন্টে আমি যদি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে এই জায়গায় আমরা দেখলাম যে একটা একক প্রশ্ন দিয়ে আসলে আসছে। আমি একটু প্রশ্নটা পাঠ করে শোনাতে চাই। সেটা হচ্ছে, আপনি কি জুলাই সনদ সংবিধান ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 এবং ইহার তফসিল একে সন্নিবেশিত সংবিধান সংস্কার প্রস্তাব সমূহের প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করিতেছেন? এটা হচ্ছে একটা খসড়াতে আছে। আরেকটাতে এই যে সংস্কার প্রস্তাব সমূহের প্রতি, এই জায়গাটায় আছে হচ্ছে সংস্কার প্রস্তাব সম্পর্কিত বিলের প্রতি। অর্থাৎ আলী রিয়াজ আজকে আমাদেরকে যেটা জানিয়েছেন যে একটা বিল, উনি একটা বিকল্প দিয়েছেন যে বর্তমান সরকার একটা বিল পাশ করে রাখবে, আদেশের ভিত্তিতে একটা পাশ করে রাখবে, এবং সেইটাকে হচ্ছে গাইডলাইন হিসেবে কাজ করবে পরবর্তী সংসদের জন্য, যেটা আসলে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে। তো এইটার মধ্যে আসলে সবগুলো প্রস্তাব কিন্তু উপস্থিত, এবং সেইখানে আসলে একটা বিধান রাখা হয়েছে যে 270 পঞ্জিকা দিবসের মধ্যে এটা যে পরিষদ, সংবিধান সংস্কার পরিষদ, যেটা হচ্ছে নির্বাচিত জনপ্রতিনিধিরা গঠন করছেন, সেইটা 270 পঞ্জিকা দিবসের মধ্যে যদি তারা শেষ সম্পন্ন করতে না পারেন, এটা স্বয়ংক্রিয়ভাবে পাশ হয়ে যাবে গণভোটের ভিত্তিতে। তো এইটা আলটিমেটলি তাহলে হচ্ছে সংসদে পাঠানোর প্রয়োজনীয়তাটা আসলে কোথায়? মানে এই সংসদকে কি আমি আসলে মানে একটা পাপেট হিসেবে বিবেচনা করছি কিনা? আপনি একটু ভদ্রভাবে বলেছেন। আমি যদি একটু স্যাটার করে বলি, যে সংসদকে আসলে এখানে ঠুঁটো জগন্নাথ হিসেবে দেখা হচ্ছে। কেন? বাংলাদেশের ইতিহাসে সংবিধান প্রণয়নের জন্য প্রথম এবং এখন পর্যন্ত একমাত্র একটি গণপরিষদ গঠন হয়েছিল, এবং তার একটি নির্দিষ্ট কাজ ছিল যে সংবিধান প্রণয়ন করবে। সেটা 1972 সালে। এর পরবর্তীতে, এবং আমাদের সংবিধানে বিদ্যমান যে সংবিধান, যেই সংবিধানের অধীনে অনেকেই দাবি করেন এই বর্তমান সরকার ওই সংবিধানের অধীনে সরকার, সেই সংবিধানে কিন্তু বলা আছে সংবিধান সংশোধন কিভাবে হবে। সেই প্রক্রিয়াটি বাতিল করে নতুন আরেকটি আনার একটি প্রস্তাবনা আমাদের আছে, সেটা এখনো কার্যকর না। তাহলে আমি গণভোটেই যদি এটা করতে চাই, আমি জনগণের রায়ের কাছেই তো যাচ্ছি। জনগণ যদি রায় দেয়, বলা হয় যে জনগণই সার্বভৌম, তাহলে তো এটা সংসদের কাছে দেওয়ার দরকার নেই। এক। দুই নাম্বার, যেটাকে আমি আইনসভা বলছি এবং সংসদের কাজ সংবিধান সংশোধন করা, তাকে আলাদা করে সংবিধান সংস্কার সংস্কার পরিষদ পরিষদ। বলছে। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি সংসদ কভার করেছি দীর্ঘদিন। আমার কাছে বিষয়টা আসলে পরিষ্কার না যে কেন এটা করা হলো। এনসিপির একটা দাবি ছিল যে একটা সংবিধান পরিষদ করা বা গণপরিষদ করা, তাহলে তো ওদিকে আমরা যেতে পারতাম এবং হুম, সেটা হুম, একটা হুম। হতো। না, এই প্রশ্নটা কিন্তু আসছেই যে আসলে যে প্রেস ব্রিফিং বলি বা হচ্ছে খসড়া আদেশের যে বিষয়টি আসছে, এনসিপি আইনি ভিত্তির প্রসঙ্গটি বারবার সামনে এনেছে তারা, যে এই জুলাই জাতীয় সনদের একটা আইনি ভিত্তি লাগবে। সেই জায়গা থেকে কিন্তু একটা হিসাব ছিল যে তারা বারবার একটা দাবি করছিল যে রাষ্ট্রপতির আদেশ হলে হবে না,
তারা বলছিল যে এই আদেশটি দিতে হবে আসলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। তো এই যে প্রধান উপদেষ্টা আজকে যখন হচ্ছে আলী রিয়াজ যখন এটা ব্রিফ করলেন বা হচ্ছে আমরা যেটা পেলাম সেখানেও বলা আছে বর্তমান সরকার আসলে আদেশটি জারি করবে। তো সরকার প্রধান তো আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেই ক্ষেত্রে কি টেকনিক্যালি এনসিপি এবং জামায়াতের যে অবস্থান সেটার সাথে কি ঐকমত্য কমিশন অনেক বেশি অ্যালাইন হয়ে গেল? একভাবে দেখলে তাই, একভাবে দেখলে তাই, কারণ যেহেতু সরকার বলে দেওয়া হচ্ছে, আমরা জানি যে অধ্যাদেশ বা আদেশ এইগুলো মানে একটা হচ্ছে অফিস আদেশ, সরকার বিভিন্ন ক্ষেত্রে অফিস আদেশ জারি করে, আর অধ্যাদেশ জারি করেন রাষ্ট্রপতি। কেন জারি করেন বা কি এগুলো আমরা জানি, এবং অনেকগুলো অধ্যাদেশ গত 1.5 বছরে হয়েছে। এই ক্ষেত্রে যেই রাষ্ট্রপতির কাছে, বা রাষ্ট্রপতি তো একটা পদ, পদ সেই রাষ্ট্রপতির কাছে আমি শপথ নিয়ে সরকার গঠন করেছি বিদ্যমান সংবিধানের অধীনে, তাহলে রাষ্ট্রপতি যদি সংবিধান আদেশ জারি করেন, আমি আইডিয়ালি ধরে নিচ্ছি যে সংবিধান আদেশটা জারি হচ্ছে, তাহলে সমস্যাটা কোথায়? আমার বোধগম্য না। এনসিপি মাঝে মাঝেই বর্তমান যে রাষ্ট্রপতি সে ব্যক্তির কথা বলেন। এখানে ব্যক্তি কি বড় হয়ে উঠছে কিনা? রাষ্ট্রপতি তো একটা পদের জায়গা, মানে যেটা হচ্ছে আসলে বাংলাদেশের একটা সর্বোচ্চ পদকে হচ্ছে রিপ্রেজেন্ট করছে। হ্যাঁ, এইখানে এনসিপি বা জামায়াতের অবস্থান থেকে কোনোভাবে পদের চেয়ে ব্যক্তি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কিনা বা সেটারই বিরোধিতার কারণে এই পজিশন কিনা, এবং সেইটা যদি হয়ে থাকে বা আমি যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশের বা আদেশের জায়গাটা এড়িয়ে হচ্ছে সরকারের জায়গায় যাই, তাহলে সেক্ষেত্রে আসলে পরবর্তীতে এটা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ আছে কিনা? আছে, মানে কেন আছে, আমরা একটু যদি অতীত ইতিহাসের দিকে তাকাই, আপনার ইন্ডেনমিটি অধ্যাদেশের কথা আপনার মনে আছে জিয়াউর হুম, রহমানের হুম, সময়, হুম। সেটা আওয়ামী লীগ পরবর্তীতে এসে বাতিল করেছিল একটা দীর্ঘ সময় পরে। এই এই আশঙ্কা সম্ভাবনা বা যেটাই বলি আশঙ্কাই, সেগুলো তো থেকে যায়। আজকে আমি বলছি যে এই সংবিধান আদেশ গণভোটের মাধ্যমে জারি হলো, এবং কিছু ক্ষেত্রে যেটা আমরা আগেও বললাম যে সংসদকে এক ধরনের একটু ঠুটো জগন্নাথের মতো করেই রাখা হচ্ছে বলে, মানে মানে আনুষ্ঠানিকতায় একটা পরিণত করা। আনুষ্ঠানিকতা করা হচ্ছে, যেই আনুষ্ঠানিকতা রাষ্ট্রপতি করেন। হুম, হুম। তো সেই ক্ষেত্রে মানে এইটাও ওরকমই একটা জায়গা, এবং ওই পদকে আমি দেখছি না, কি সাংবিধানিক পদ রাষ্ট্রপ্রধান, আমি ওর ব্যক্তি আমার কাছে মুখ্য হয়ে উঠছে। এখানে এই জায়গাটার আনুষ্ঠানিকতার প্রসঙ্গ যেহেতু এলোই, একটা জিনিস যেটা আসছে সেটা হলো যে এই যে প্রস্তাবগুলো, সর্বপ্রস্তাব একসঙ্গে আমরা এর আগে যখন জুলাই জাতীয় সনদ যখন স্বাক্ষর হলো সেই দিন অর্থাৎ গেল 17 অক্টোবর আমরা একটা আলোচনা করেছিলাম, সেখানে বারবার যে বিষয়টি এসেছে যে একটা নোট অফ ডিসেন্ট সমৃদ্ধ প্রস্তাব আমরা হাতে পেয়েছি, এবং এই নোট অফ ডিসেন্টগুলো নিয়ে বিবদমান পক্ষগুলো এখনো বিবদমান, কেউ কেউ সই করেনি। তো এই যে জায়গাটা আমি 270 দিন সময় বেঁধে দিলাম, আমি বললাম যে এর মধ্যে যা যা হচ্ছে অন্তর্ভুক্ত হবে, সংস্কার যেগুলো হয়ে গেল, সংবিধান সংস্কার হয়ে গেল, সেটা তো হলোই। যদি 270 দিনের মধ্যে না হয় তাহলে বাকি যা যা হলো না তা হচ্ছে আসলে স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, তাহলে তো আসলে এটা ওই সংস্কারের আলোচনায় ঢোকানোর কোনো প্রয়োজনই নেই। আর যে পরিমাণ বিবাদ আমরা দেখেছি, হ্যাঁ, যে প্রত্যেকটি পদে পদে যে বিবাদ, রাষ্ট্রপতির ক্ষমতা কেমন হবে সেটা নিয়ে বিবাদ, পিআর হবে কি হবে না সেটা নিয়ে বিবাদ, উচ্চকক্ষ হবে কি হবে না, উচ্চকক্ষের কাঠামো কেমন হবে সেটা নিয়ে বিবাদ, তারপর হচ্ছে প্রধানমন্ত্রী যিনি থাকবেন তিনি একাধিক পদে দলীয় প্রধান থাকতে পারবেন কিনা সেটা নিয়ে বিবাদ, বিচিত্র সব জায়গায় হচ্ছে আমার বিবাদ। তত্ত্বাবধায়ক সরকারের বিষয় সবাই সম্মত, কিন্তু সেটা কিভাবে অ্যাক্ট করবে, তার গঠন প্রক্রিয়া কেমন হবে সেটা নিয়েও বিবাদ আছে। তো এতগুলো বিবাদ 270 দিনের ভিতরে মিটিয়ে ফেলবো, হ্যাঁ, খুবই যদি আগে থেকে সবাই সম্মত থাকে তাহলে তো জুলাই সনদেই সবাই সম্মত হয়ে যেত। আমার কাছে মনে হচ্ছে সংকটটা আসলে এই জায়গাটাতেই তৈরি হবে, এবং যারাই এটি প্রণয়ন করেছেন তারা হয়তো বুঝতে পেরেছেন যে এই বিবাদটা মেটানো একটু কঠিন হবে, যে কারণে ওই 9 মাস বা 270 দিনের একটা সময় তারা বেঁধে দিচ্ছে। প্রশ্নটা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, আমি আগেও বলেছি যে আপনি এই পরিষদটা গঠন করতেই পারেন, সেটা একটা একটা আমি যদি ডক্ট্রিন অফ নেসেসিটি জায়গা থেকেও বলি যে না ঠিক আছে এটা আমরা করছি, তাকে কি আপনি আপনি কাজ বেঁধেই দিচ্ছেন সংবিধান সংস্কার, কি কি সংস্কার করবে সেটাও আপনি বলে দিচ্ছেন, এবং অনেকগুলো আহ, বিবাদ আছে সামনে, তাকে আপনি ওইটা নিয়ে আলোচনাই করতে দিচ্ছেন না, যে আপনি যা দিচ্ছেন তাই, যদি আপনি সম্মত না হন তাহলে যা আছে তাই হবে। তাহলে তাহলে এই আলোচনা তো দরকার নেই। এতদিনের এই যে ফেব্রুয়ারি থেকে 10 মাসের যে জার্নি বা 8 মাস 9 মাসের যে জার্নি, এই জার্নিতে তো আলটিমেটলি ঐকমত্য কমিশন তাহলে হচ্ছে একটা নাটকীয়তা বা একটা নাটকে রূপান্তরিত হচ্ছে, যে আসলে আমি প্রচুর আলোচনা করলাম, 33টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করলাম, কিন্তু শেষ পর্যন্ত আমি যা বললাম তাই।
বিষয়টা কি তাই হচ্ছে না? একদমই তাই হচ্ছে, একদমই তাই হচ্ছে। এবং সংকট, আমরা তো গত বছরের ৫ই আগস্ট যে এই গণ অভ্যুত্থানের পরে অনেকগুলো সংকট আমাদের চোখে ছিল। কিছু ছিল আইনি, সাংবিধানিক, বাস্তব, অনেকগুলো সংকট। কিছু মিটেছে, কিছু মেটেনি, কিছু জিয়ে আছে। আজকে যেই দুটো খসড়া দেয়া হলো এবং প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন যেই সুপারিশটা দিল, আমার আশঙ্কা এই সংকটেতে ঘনীভূত হবে। আচ্ছা, আরেকটি আমি একটা জায়গা থেকে আমি শেষ করব, সেটা হচ্ছে গণভোটের প্রশ্ন নিয়েও কিন্তু একটা বিবাদ আছে। বিশেষত জামায়াত এবং এনসিপি এই দুটি দল চাইছে জাতীয় নির্বাচনের আগে গণভোট হোক, আর বিএনপি সুস্পষ্টভাবে বারবার বলেছে যে জাতীয় নির্বাচনের দিন গণভোট হোক। তো এই যে জায়গাটি, এটা কিন্তু আমাদের শেষ যে দুটি সুপারিশ আমাদের হাতে আজকে, যে দুটো বিকল্প, সেই দুটো বিকল্প কোনোটির মধ্যেই কিন্তু এই বিষয়ে কোনো মীমাংসা নেই। সেখানে বলা হয়েছে আগেও হতে পারে, দিনেও হতে পারে। অর্থাৎ মানে আমি ডালেও আছি মূলেও আছি ধরনের একটা অবস্থান। তো এইটা আলটিমেটলি, এবং এটা সরকারের হাতে ছেড়ে দেওয়া হলো যে তারা আসলে সিদ্ধান্ত নেবে। তো এটা আলটিমেটলি কি জটিল করছে নাকি হচ্ছে মানে আমার নির্বাচন, জাতীয় নির্বাচনের প্রসঙ্গটা কি কোনোভাবে শঙ্কায় পড়ছে কিনা? জটিল করছে কিনা তার আগে আমি একটা কথা বলতে চাই যে এখানে একটা অবিশ্বাস তৈরি হয়েছে। সেই অবিশ্বাসটা কি? আমরা বারবারই বলছি গণভোট। গণভোট কেন? জনগণের রায় জানার জন্য। হুম, হুম, তাহলে জাতীয় সংসদ নির্বাচন কেন? সংসদ গঠনের জন্য। সরকার কে চালাবে সেটা ঠিক করার জন্য। কে ঠিক করবে? জনগণ। তাহলে জনগণের নির্বাচিত ভোট, হুম, যেই ভোটে আমি সংসদ করব, সেই সংসদকে আমি সন্দেহ করছি, যে কারণে আমি আবার আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ করছি, তাকে সময় বেঁধে দিচ্ছি। তাহলে এই যে গণভোট আমি করছি, এই সরকারের মধ্যে অনেকেই কিন্তু গণভোট প্রশ্নে বলেছেন, গণভোট না, ভোটের প্রশ্নে বলেছেন যে মানুষ তো টাকা খেয়ে ভোট দেয়। তাহলে হুম, গণভোটের হুম। প্রতি আমার কি এত আস্থা? যে গণভোটেই সব হয়ে গণভোটটা যাবে? আমি টাকা খেয়ে দেব না। গণভোট টাকা খেয়ে দেবো না? এবং হ্যাঁ, এত বড় একটা জিনিস, হ্যাঁ। আপনি একটা প্রশ্ন রেখে কোনোটাতে বিল দিচ্ছেন, কোনোটাতে খসড়া দিচ্ছেন। এতক্ষণ পড়ে মানুষ হ্যাঁ অথবা নায় উত্তর দেবে। এটা তো হ্যাঁ অথবা নায়ের উত্তরে আসে না। তার এই প্রস্তাবগুলোর বিপরীতে প্রত্যেকটার হ্যাঁ, ভিত্তিতেই তার হ্যাঁ এবং না থাকার কথা। এবং উচিত। হ্যাঁ, কারণ আমি ধরেই নিচ্ছি না, ১৮ বছর বয়সের একজন মানুষ রাষ্ট্রের নাগরিক, তিনি ভোট দিচ্ছেন। তার মতামতকে আমি মূল্য দিচ্ছি। সংখ্যাগরিষ্ঠ মতামতকে মূল্য দিচ্ছি। কোথায় মূল্য দিচ্ছি? এক, আপনার যে প্রশ্ন, সেই প্রশ্নে যদি আসি, জাতীয় ঐকমত্য কমিশন গণভোট নিয়ে যেই দুটো পক্ষ এখানে এসেছে, আজকেও জামাত নির্বাচন কমিশনে যে হুম, তার হুম। মতামত দিয়েছে, এনসিপিও তার কথা বলছে, বিএনপি তার কথা বলছে, এর কোনোটার সমাধান করেনি। সে একটু, আমি শুনতে খারাপ শোনালেও, গা বাঁচানো, গা বাঁচানো বা পিছতে চলে গেছে। পিছলে চলে গেছে। তার এই ৩১ তারিখের পরে সে কিন্তু আর এক্সিস্ট করবে না। এই 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 জায়গায় আমি আরেকটি পয়েন্ট যেহেতু এলোই, আমি এটা একটু